মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিবের কোনো অস্তিত্ব ছিল না ৯ মাস। যারা এখানে খেটে খাওয়া মানুষ, কুলি মজুর, দিন মজুর, ব্যবসায়ী, ছাত্র জনতা, যারা ৭১-এ জীবন দিয়েছিল, তাদের মূল লক্ষ্য ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করা। এরপরে তারা এসে ১৯৭২ সালে বলা কওয়া ছাড়াই একটা সংবিধান তৈরি করলো। যিনি সংবিধান প্রণয়ন করেছিলেন সেই শেখ মুজিবের মুক্তিযুদ্ধের নেতৃত্বের সময়, মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে তাদের এখানে কোনো অবস্থান ছিল না, তার পরিবার পরিজনও এখানে ছিল। ইভেন তার আশেপাশের নেতৃবৃন্দও তো এই বাংলাদেশে অবস্থান করে নাই, দেশের বাইরে অবস্থান করেছিল। মানুষ জীবন দিয়েছে, কাতারে কাতারে শহীদ হয়েছে, দেশটাকে এসে আবার এখানে বাকশাল কায়েম করেছিল। সে বাকশাল থেকে মানুষ মুক্তি পাওয়ার জন্য এখানে বিদ্রোহ করেছিল, সিপাহী জনতার বিদ্রোহ হয়েছিল। কিন্তু বিদ্রোহ হওয়ার পরে যারা শাসন গ্রহণ করেছে তারা আবার পরাধীনতার করাল গ্রাসে জাতিকে নিমজ্জিত করেছে। বারবার এদেশে এই মির্জাফরদের আগমন ঘটেছে। মির্জাফর এমন ব্যক্তি ছিল যে এই বাংলার জনগণ, যে বাংলার মানুষ, বাংলার খেয়ে বাংলার পরে বাংলার মানুষদের শাসক হয়েছিল, কিন্তু এই বাংলার মানুষকে হত্যাযজ্ঞ করেছিল, ধ্বংস করেছিল। এই অঞ্চলে আপনারা জানেন ১১৭৬ সালে ১৭৭০ এখানে ৭৬ মনোত্তর হয়েছিল। এই মাত্র ১৩ বছরের ব্যবধানে এখানে একটা দুর্ভিক্ষ হয়েছিল, ম্যানমেড দুর্ভিক্ষ, যাতে ঐতিহাসিকরা বলেন ১,৫৫,০০,০০০ মানুষ এখানে মৃত্যুবরণ করেছিল। টোটাল বাংলার জনসংখ্যার 1/3 সেখানে মৃত্যুবরণ করেছিল। কারণটা কি? ১ বছর আগে এই অঞ্চলে যত ফসল উৎপাদিত হয়েছিল সেই ফসলগুলো সব ব্রিটিশরা কিনে নিয়েছিল। তারও আগের ঘটনা, এখানে মির্জাফর যখন ক্ষমতায় ছিল তিনি এখানে যে কর আরোপ করেছিলেন তার পরিমাণ পূর্বের আলীবর্দী খাঁ বা নবাব সিরাজউদ্দৌলার সময় যা কর দেওয়া হতো তার চাইতে ৩২ গুণ বেশি কর এখানে আরোপ করা হয়েছিল। মিলিয়ে দেখবেন বর্তমানের সাথে ওই সময়ের সাথেগুলোতে মিলিয়ে দেখবেন। কর আরোপ করে টাকাগুলো নিয়েছিল। জমিদাররা যখন টাকা দিতে পারতো না, এখানে চিরস্থায়ী বন্দোবস্ত করা হয়েছিল, সূর্যাস্ত আইন করা হয়েছিল। সূর্যাস্ত আইন করা হয়েছিল, সূর্য ডোবার সাথে সাথে যদি জমিদাররা কর না দেয়, খাজনা না দেয়, তাহলে তাদের স্থাবর অস্থাবর সব সম্পত্তি তো নিবে। তার স্ত্রী, সুন্দর স্ত্রী থাকলে তাকে নেবে, সুন্দরী তার কন্যা থাকলে তাদেরকেও তারা অধীনস্থ করে নেবে। এই কারণে মুসলমান জমিদার যারা ছিল এই জায়গাগুলো ছেড়ে গিয়েছে, আর উর্মিচাঁদের মতো ব্যবসায়ীরা এইখানে বাসা বেঁধে তাদের মতো করে এই জমিগুলো তারা ব্রিটিশদের বন্দোবস্তের অধীনে তারা নিয়ে এসেছিল। এই পরাধীন করেছিল তারা। কাদেরকে তারা হত্যা করেছিল? কাদের জায়গার এখানে স্থাপন করতে গিয়ে খসিটি বেগমরা এই কনস্পিরেসির আশ্রয় নিয়েছিল। আজকে বাংলাদেশের ইতিহাস দেখেন, জুলাইয়ের পরবর্তী একটি স্বাধীন বাংলাদেশে আমরা যেভাবে চেয়েছিলাম এখানে একটি রাষ্ট্র সংস্কার হবে, কাঠামোগত সংস্কার হবে, বিচার বিভাগ স্বাধীন হবে, অর্থ ব্যবস্থা স্বাধীন হবে, জুডিশিয়ারি অ্যাডমিনিস্ট্রেশন তার পুরাতন সেই বন্দোবস্ত থেকে মুক্তি পাবে, দেশের অর্থ কাঠামো মুক্তি পাবে, চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতি, গুম, খুন, হত্যাযজ্ঞ সব বাংলাদেশ থেকে দূর হবে, আইনের শাসন প্রতিষ্ঠা হবে। তারাও আমাদের এই নতুন বন্দোবস্তের কথা বলে ১৭ বছর ২০ বছর ক্ষমতায় ছিল না। জনগণ মনে করেছিল বিদেশে গিয়ে তাদের চরিত্র হয়তো কিছুটা পাল্টেছে। কিন্তু কি চরিত্র পাল্টেছে? পলাশী দিবসে আলোচনার সাথে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের আসলে সম্পর্কটা কি, এই জিনিসটা লেখকরা বা বক্তব্য যারা দিয়েছেন এখানে ইতিমধ্যেই তাদের কথাগুলো আপনাদের সামনে পরিষ্কার করেছেন। এর সাথে একটা ভালো কানেক্টিভিটি, ইতিহাস ইটসেলফ রিপিট, এটা এমনভাবেই তার জায়গা দখল করে নেয় এবং বারবার ঘসেটি বেগম, উর্মিচাঁদ, রায় দুর্লভদের আবির্ভাব হয়, যারা এই দেশে খেয়ে, এই দেশে বড় হয়ে, এই দেশের জনগণের অর্থে ব্যবসা বাণিজ্য করে, আবার এই জনগণের উপরে তাদের দুরভিসন্ধিটি চাপিয়ে দিয়ে জনগণকে শত শত বছরের জন্য বারবার পরাধীন করে রেখেছে। ১৯৪৭ সালে দেশটা বিভক্ত হওয়ার পরে ২ বছর পরেই ১৯৪৮-৪৯ সালের এই ঠিক ২৩ তারিখেই ২৩শে জুন একটা রাজনৈতিক দলের জন্ম হয়েছিল, আওয়ামী লীগ। এর জন্ম কোনো কাকতালীয় ঘটনা না, এর জন্মটাই হয়েছে এই বাংলাদেশকে পরাধীন করে রাখার জন্য, এবং যার নজরানা তারা দিয়েছে যখন এদেশের জনগণ পূর্ববর্তী সময়ের মতো তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা যাদের আধিপত্যকে এই বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেছিল, সেই আধিপত্যবাদীদের কাছে গিয়েই আবার তারা আশ্রয় গ্রহণ করেছে। বাংলাদেশের নেচার এবং ফিচার যদি 1000 বছরের ইতিহাস আপনারা দেখেন, আপনারা দেখবেন এই অঞ্চলে মৌর্যরা যখন শাসন করত, এরপরে এই অঞ্চলে ধারাবাহিকভাবে পালদের শাসন
শাসন এসেছিল, গুপ্তদের শাসন এসেছিল, সেনদের শাসন এসেছিল, মুসলিম সালতানাত এখানে প্রতিষ্ঠিত হয়েছিল, স্বাধীন সুলতানি আমল ছিল। প্রায় 600 বছর ধরে মুসলমানরা যখন এখানে শাসন করেছিল, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান কাঁধে কাঁধ মিলিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির সাথে এই অঞ্চলে মুসলমানরা বসবাস করেছিল। এই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার কারণে এই অঞ্চলে মুসলমানরা হাজার হাজার বছর, শত শত বছর শাসন করার পরেও এই অঞ্চলে আপনারা খেয়াল করবেন হিন্দুদের সাথে মুসলমানদের দাঙ্গা হতো না। 30% মুসলমান 70% হিন্দুকে নিয়ন্ত্রণ করত, নেতৃত্ব প্রদান করত, তাতে হিন্দু ও মুসলিমরা সন্তুষ্ট ছিল। হায়দ্রাবাদ নগরী 82,000 বর্গ মাইলের বিশাল এরিয়া, মাত্র 12% মুসলমান 80% হিন্দুকে নিয়ন্ত্রণ করত, নেতৃত্ব দিয়েছিল শত শত বছর ধরে। হিন্দুদের তাতে কোনো কথা ছিল না। এই অঞ্চলে প্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন তাদের বাণিজ্য প্রসার করার জন্য এসেছিল, 1634 সালে এখানে এসে প্রথম কুটির স্থাপন করলো কাশিম বাজারে। এরপর থেকেই শুরুতেই কাশিম বাজারে তারা যে কয়জন কর্মচারী নিয়োগ দিয়েছিল তার সকল কর্মচারী তারা হিন্দু নিয়োগ দিয়েছিল, যার ফলশ্রুতিতে এখানে ইঙ্গো হিন্দু একটা মৈত্রী তারা গড়ে তুলেছিল। এরপর ধারাবাহিকভাবে হিন্দুদেরকে মুসলমানদের বিরুদ্ধে খেপিয়ে তোলে, এর মুসলমানদের শাসন ব্যবস্থার বিরুদ্ধে অনাস্থা নিয়ে এসে তিলে তিলে একটি বিভাজনের রাজনীতি এই অঞ্চলে ব্রিটিশরা করেছিল, যার ফলশ্রুতিতে হিন্দুরা বিভিন্ন সময়ে বিদ্রোহ করেছিল, যাতে রসদ সরবরাহ করা, অর্থ দেয়া এবং পেছন দিক থেকে বুদ্ধি পরামর্শ দেওয়ার কার্যক্রমগুলো পরিচালনা করেছিল এই অঞ্চলে এই ব্রিটিশরা আসার পর থেকে। এর ধারাবাহিকতা সর্বশেষ শেষ হয় 1757 সালে, কিন্তু তাও শেষ হয় না। 1757 সালের পরেও যখন মীর কাসেম বুঝতে পেরেছিল আমরা পরাধীন হয়ে যাচ্ছি, এরপরেও তিনি বিদ্রোহ করেছিলেন, কিন্তু তার নিকটাত্মীয়, তার আশেপাশের মানুষেরাই তাকে পরাধীন করার জন্য সবচেয়ে কার্যকর ভূমিকা রেখেছিল। 1757 সালে এই অঞ্চলকে স্থায়ীভাবে যে কয়জন মানুষের ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য মির্জাফর, যিনি ক্ষমতার মোহে মোহান্বিত হয়ে, মহাবিষ্ট হয়ে এই জাতিকে চিরস্থায়ীভাবে পর্যুদস্ত করেছিলেন এবং তার পরবর্তী ইম্প্যাক্টটা এই সোসাইটিতে এত করুণ হয়েছিল, লক্ষ কোটি মানুষ যেখানে জীবন দিতে বাধ্য হয়েছিল। এখানে মূল ইস্যুটা ছিল মির্জাফর, ঘসেটি বেগম, উর্মিচাঁদ, রায়দুর্লভ। এরা কিন্তু দূরের কোনো মানুষ ছিলেন না, এরা নবাবের একেবারেই কাছের ছিলেন। কেউ ছিলেন নবাবের সেনাপতি, কেউ ছিলেন তার অর্থমন্ত্রী, কেউ ছিলেন তার চাচি, কেউ ছিলেন তার পার্শ্ববর্তী খুব ঘনিষ্ঠ ব্যবসায়ী। এই মানুষগুলোই পরবর্তীতে নবাব সিরাজউদ্দৌলাকে মিসগাইড করেছিল এবং বিপদের মুখে তাকে ফেলে দিয়ে ইংরেজদের পক্ষাবলম্বন করেছিল, শুধুমাত্র ক্ষমতার মসনদে যাওয়ার জন্য। একটা সালতানাতকে কিভাবে বিক্রি করে দিতে হয় তার পরবর্তী ইতিহাসগুলো দেখলে আপনারা তা পাবেন। 1757 সালের পর থেকে 1780 সাল পর্যন্ত এই 23টা বছরে এর মধ্যে শুধুমাত্র মুর্শিদাবাদ থেকে, এই অঞ্চল থেকে 2,80,00,000 পাউন্ড এই অঞ্চল থেকে ইংল্যান্ডে পাচার করা হয়েছিল। মুর্শিদাবাদ নগরী, ঢাকা নগরী ছিল সমৃদ্ধের নগরী। এই নগরী থেকে শুধু মুর্শিদাবাদের রাজকোষাগার থেকে এক বছরে 15 লক্ষ পাউন্ড পাচার করা হয়েছিল। এখান থেকে টাকা পাচার করে কলকাতা, ডার্ক নগরী, সেই কলকাতা নগরীকে গড়ে তুলেছিল। 24 পরগনা এলাকায় সেখানে বিশাল বিশাল জায়গির প্রদান করা হয়েছিল ব্রিটিশদেরকে। এক লর্ড ক্লাইভকে খুশি করার জন্য 2,34,000 পাউন্ড তাকে প্রদান করা হয়েছিল। রাতারাতি আঙুল ফুলে কলা গাছ হয়ে গেলেন লর্ড ক্লাইভ, লক্ষ লক্ষ পাউন্ড অর্থকরীর মালিক হয়ে গেলেন। এই মালিক হওয়ার পরে তাকে কিন্তু আবার ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল ব্রিটিশ পার্লামেন্টে। তিনি জবাব দিয়েছিলেন, এত বড় একটা সালতানাত, সেই সালতানাতের প্রধান কে হবে সেগুলো নির্ভর করে আমাদের মর্জির উপর। আমাদের কাছে তারা আসে, আমরা যা বলি সেগুলো তারা শোনে, আমাদেরকে এগুলো উপঢৌকন দিয়ে যায়, আর দেয় আমরা তা নিব না। এভাবে নিয়ে নিয়ে তারা এই বাংলাকে ধ্বংস করেছিল। শুধুমাত্র যে এই মির্জাফরের ঘটনা এরকম তা নয়, এরই ধারাবাহিকতায় ধরে বালাকটের প্রান্তরে নিকট মানুষদের কাছ থেকে এই মুসলমানদের বিশ্বাসঘাতকতার কারণে এই অঞ্চলে মুসলমানরা পর্যদুস্ত হয়েছিল। এর পরবর্তীতে বাংলায় এইগুলোর, এই সংস্কৃতিগুলো ধারাবাহিকভাবে চলেছে। বাংলার মানুষেরা বারবার পরাধীন হয়েছে, জীবন দিয়েছে। এরপরে বাংলার মানুষেরা স্বাধীনতা চেয়েছিল, কিন্তু তাদেরকে ওই কিছু বিশ্বাসঘাতকের কারণে বাংলার স্থায়ী স্বাধীনতা তারা কখনো পায় নাই। এই অঞ্চলকে বুলগাকপুর বলা হয়।
কারণ এই অঞ্চলের মানুষেরা বিদ্রোহ করে বারবার, যখন তার দেয়ালে পিঠ থেকে যায় তখন সে বিদ্রোহ করে বসে এবং শাসক গোষ্ঠী পালাতে বাধ্য হয়, পেছন দরজা থেকে পালায়, মাঝে মাঝে তার আধিপত্যবাদীদের কাছে গিয়ে তারা আশ্রয় নেয়, আবার জনগণকে পরাধীন করে, ইতিহাস ভুলে যায়। 69-এর গণ অভ্যুত্থান হয়েছিল এই অঞ্চলে, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছিল, এর পরবর্তী আমাদের 24 জুলাই বিপ্লব, শত শত হাজার হাজার প্রাণের বিনিময় মানুষেরা এই বিপ্লব এনে দেয়। আর শাসক গোষ্ঠী যারা বিদেশে দীর্ঘদিন ধরে আলিশান জীবনযাপন করে, পরিবার পরিজন নিয়ে জীবন সমৃদ্ধের একটি জীবন যাপন করে, বিপ্লব বিদ্রোহ এরপরেই তারা এসে আবার ক্ষমতা দখল করে, বিপ্লব বিদ্রোহ কি হয়েছিল তার মর্যাদা না দিয়ে এখানে তারা তাদের চিরস্থায়ী বন্দোবস্ত করার জন্য এই জাতিকে বারবার পরাধীন করেছে। আগে বলেছে গণভোটে হ্যাঁ রায় দেন, কিন্তু এখন এসে বলে এগুলো আমাদের সাথে প্রতারণা করছে, আমরা ওই সময় হ্যাঁ পক্ষে কথা বলছি, না হলে এই নির্বাচন দিত না আর জনগণ আমাদের ভোট দিত না। কতটা বেঈমান আর কতটা প্রতারণা। এরপরে তারা জুলাই সনদের যে সংস্কারগুলো বলছে এইগুলো সংস্কার আমরা মেনে নিব, এখন আসার পরে 4-5 মাস পেরিয়ে গিয়েছে, বাধ্যবাধকতা 3 মাসের ছিল সংসদে এটা পাশ করতে হবে, সেগুলো তারা করে নাই। জুলাই সনদের ততটুকু তারা বাস্তবায়ন করবে বলে বলেছে যতটুকু তাদের স্বার্থের সাথে যায়। তারা বিচার বিভাগীয় স্বাধীন সচিবালয় চায় না, কারণ বিচারক নিয়োগের ক্ষেত্রে তাদের হস্তক্ষেপ লাগবে, তারা নিজেদের মতো করে আরেক স্বৈরাচারী বন্দোবস্ত তৈরি করবে। তারা চায় না এই রাষ্ট্রের কাঠামোগুলো সংস্কার হোক, তারা চায় না গুম খুন প্রতিরোধ অধ্যাদেশ বাস্তবায়ন হোক, তাহলে তাদের স্বৈরাচারী মনোভাব তারা আর বাস্তবায়ন কেন করতে পারবে না। তারা ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ নিয়ে টালবাহানা করেছে, বাংলাদেশের অর্থনৈতিক খাতগুলোকে তারা ধ্বংস করে দিচ্ছে, চাঁদাবাজির হাত বদল হয়েছে, 100 দিনের শাসনে 600 মানুষকে হত্যা করা হয়েছে, তার কোনো বিচার হচ্ছে না, নির্বিচারে দিনে দুপুরে মানুষকে খুব হত্যা করা হচ্ছে, তাদেরকে আবার 2 দিন পরে জামিন দিয়ে দেওয়া হচ্ছে। আওয়ামী লীগ প্রকাশ্যে তারা অফিস খুলছে, মিছিল মিটিং করছে, আবার আমাদের সামনে নাটক করে, আওয়ামী মিছিল করে, এর বিরুদ্ধে তারাও এই কর্মসূচি পালন করে, চোরে চোরে মাসুদ ভাই হয়েছে। তাদেরকে একদিকে জামিন দিয়ে দিচ্ছে, একদিকে তাদের অফিস খোলার পারমিশন দিয়ে দিচ্ছে, একদিকে তাদের কর্মসূচি করার পরে পুলিশ তাদেরকে গ্রেফতার করে না, অথচ আমরা এই প্রেস ক্লাবের এই মোড়ে দাঁড়ানোর জন্য 1-2 দাঁড়ালেও সেইখানে পুলিশ আক্রমণ করতো, স্নাইপার দিয়ে গুলি করতো, এরপরে কাউকে ধরতে না পারলে মামলা করে বড় হারে গ্রেফতারের অভিযান তারা পরিচালনা করতো। আওয়ামী লীগ মিছিল করে, তাদের নামে কোনো মামলা হয় না, মনে হয় মামা খালুর মানে একটা আবদার। আশ্চর্য বিষয় আমাদের কাছে মনে হয়। আবার বলে যে না তারা গোপনে করে, কিভাবে ধরবো। আবার মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী অভিনয় করে, অভিনয় বলে একটা দলের তো 23 তারিখে তাদের প্রতিষ্ঠাবার্ষিকী, খুব আশ্চর্য হয়ে বলছে একটা দল নিষিদ্ধ ঘোষিত, হ্যাঁ এইটা বলে মিডিয়ায় এইসব বিষয় না, তোমাদের শব্দগুলো তোমাদের কর্মকাণ্ডগুলো জনগণ এখন বুঝে গিয়েছে। এর আগেও ক্ষমতায় থাকাকালীন সময়ে এই দেশকে তারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছিল, এই দেশকে তারা করদ রাজ্যে পরিণত করার জন্য কনস্পিরেসি করেছিল। আজকেও আমরা দেখতে পাচ্ছি কার ইন্ধনে কার সাথে মুসলেখা দিয়ে এসে এই বাংলাদেশকে আবার নতুন বন্দোবস্তের যে সূচনা আমরা চেয়েছিলাম তা থেকে এই বাংলাদেশকে অন্য একটি খাতের দিকে নিয়ে যাওয়ার জন্য কারা চেষ্টা করছে, কিভাবে চেষ্টা করছে। সুতরাং এই পলাশীর আলোচনাগুলো ইসলামী ছাত্র শিবির তার প্রতিষ্ঠা লগ্ন থেকে বাংলাদেশের ইতিহাসের এই ধারাপাতগুলোকে রেখাগুলোকে অঙ্কন করার চেষ্টা করে, জাতির সামনে যুবকদের সামনে জাতির মানুষের সামনে এটা উপস্থাপন করার চেষ্টা করে। আমরা আমাদের দেশকে ভালোবাসবো, এদেশের সার্বভৌমত্ব কোনো বক্তব্য বিবৃতির মাধ্যমে আসে না, এদেশের সার্বভৌমত্ব আসে যখন এদেশের অর্থ ব্যবস্থা, রাজনীতি, সংস্কৃতি, সমাজনীতি সব কিছুর মধ্যেই একটি আন্তরিকতা, প্রচণ্ড দেশপ্রেম, দেশের জন্য জীবন দেওয়ার মানসিকতা একটা জাতির মধ্যে যখন থাকে, সে জাতি তখন উন্নত হতে পারে। আমরা সেই জাতি গঠনের জন্য ইসলামী ছাত্র শিবির কাজ করছি। আমাদের মিশন এবং ভিশনকে আমরা নির্ধারণ করে দিয়েছি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ, দক্ষ, দেশপ্রেমিক নাগরিক আমরা তৈরি করতে চাই। আমরা এদেশে এমন কোনো মানুষ তৈরি করব না যারা এদেশে জন্ম নিয়ে এই দেশ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচার করে দেয়। আওয়ামী লীগের সময় ভূমিমন্ত্রী ছিলেন যার পৃথিবীর বিভিন্ন জায়গায় 558টা ফ্ল্যাট আছে, বাড়ি আছে, বাড়ি কিনছে 558টা। একজন মানুষের কয়টা ফ্ল্যাট প্রয়োজন বসবাস করার জন্য কল্পনা করেন। হাজার হাজার কোটি টাকা পাচার করে দিয়ে দুবাইতে আলিশান জীবনযাপন করছে, সিঙ্গাপুরে আলিশান জীবনযাপন করছে। তাদের পা একটা থাকে বিদেশে আর একটা থাকে দেশে, যখন কোনো বিপদ বাধে বিদেশে চলে যায়।
আর কিছু টাকা পয়সা দিয়ে এই দেশের কিছু নেতাকর্মী আছে তাদেরকে রাস্তায় নামায় তারা। তাদের ছেলেমেয়েরা সব বিদেশে পড়াশোনা করে, চিকিৎসার প্রয়োজন হলে সাথে সাথে বিদেশে চলে যাবে। অথচ এদেশের সরকারি স্বাস্থ্য খাতের এত দৈন্য দশা, জনগণকে বলে তোমরা নাকি মালিক, আমরা নাকি দেশের মালিক। আর এই মালিকদের সাথে যে আচরণগুলো করে এই দেশের প্রজারা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকার, এই প্রজারা এদেশের মালিকের সাথে যে আচরণ করে, এই দেখলে পূর্ববর্তী যারা রাজারা ছিল তারা হাসে আসলে, যে কপাল ভালো, এই প্রজার রাজার সংজ্ঞাটা আমাদের সময় এমন ছিল না। আমরা নাকি দেশের মালিক, আমাদের টাকাগুলো লোপাট করে নিয়ে যাচ্ছে ব্যাংক থেকে। প্রতিকার চাইতে গেলে আমাদেরকে আবার জল কামান মারে, আমাদেরকে আবার বের করে দেয়, বলে জামাতার শিবির, তোমরাই এসে এখানে প্রতিবাদ করতেছো। আমাদের ব্যাংকে টাকা রাখলে আমরা প্রতিবাদও করতে পারবো না, আমাদের ট্যাগ দিবে। এরপরে আর না পেরে এখন সংসদের দ্বারাই বলতেছে না এদের সাথে আর তো হয় না, তাইলে জামাতকে এখন নিষিদ্ধ করতে হবে। আর কিছু না পাইলে তখন রাজাকার আলবদর, যখন বলা হয় যে না রাজাকার আলবদর যে বলছো এটার সাথে তো তোমাদেরও একটা সম্পর্ক আছে, তোমাদের প্রতিষ্ঠাকালীন সদস্যদের মধ্যে অনেকেই তো স্বীকৃত রাজাকার ছিল। বলছে না ওইটা নিয়ে আমাদের অতই নাই, তারা হচ্ছে পরবর্তীতে বাংলাদেশকে ওন করছে, তো এই কারণে ওইটা আর এইটা ভিন্ন। এদের নেতাকর্মীর তো ফাঁসি হয়ে গেছে, কারণ এরা স্বীকৃত রাজাকার ছিল। তা আমরা বলছি তোমাদেরও তো নেতাকর্মী দুই একজনের ফাঁসি টাসি হয়েছে, তাহলে ওইটা কি হয়েছে? বলছে না ওনাদের ব্যাপারে ষড়যন্ত্র করা হয়েছে। তা নিজেদের সাথে মিললে তখন মানে আশ্চর্য লাগে তাদের রাজনৈতিক স্ট্যান্ডগুলো দেখলে। পূর্ববর্তী যারা ছিল ফ্যাসিজম কায়েম করেছে, একই চরিত্রের দিকে তারা যাচ্ছে, কারণ রাজনৈতিক কোনো এজেন্ডা তাদের কাছে নাই। আমরা তাদের কাছে অনুরোধ জানাই, ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করুন, এই বাংলার ইতিহাস পড়ুন, কিভাবে বারবার এখানে বিদ্রোহ করেছে, আর বিদ্রোহ করার পরে এই অঞ্চলের শাসকদের কি দশা হয়েছে। সেই দিকে যদি না যেতে চান, নতুন বাংলাদেশকে গড়ার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে একটি আত্মপ্রত্যয়ী, স্বনির্ভরশীল, সমৃদ্ধ একটি বাংলাদেশ গড়ার জন্য আপনাদের কাছে আমরা উদাত্ত আহ্বান জানাই। সকল গুম খুন যজ্ঞের বিচার অনতি বিলম্বে এই বাংলার মাটিতে কার্যকর করার জন্য অনুরোধ জানিয়ে আমি আজকে এই প্রোগ্রামে যারা উপস্থিত হয়েছেন, সম্মানিত অতিথিবৃন্দ, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, প্রিয় উপস্থিতি, সকলকে আন্তরিকভাবে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে